আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর ফেসবুক পেজের নিয়মিত লাইভ প্রোগ্রাম শামীমস লাইভ। আর আজকে দিনের প্রথম প্রোগ্রাম থেকে সৈয়দ শামীম আসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যেমনটি বলছিলাম, ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। তারপর আমরা আবারও বলছি, আজকে আমরা আলোচনা করব জনস্বাস্থ্য, পুষ্টি এবং গবেষণা এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন নেদারল্যান্ডস থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মনোয়ারুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। ধন্যবাদ। জি স্যার, আসলে যেটি বলছিলাম, আমরা এই মুহূর্তে আসলে একটি ক্রাইসিস মোমেন্ট, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী আসলে লকডাউন, আমরা সবাই ঘরে অবস্থান করছি। হয়তোবা আমরা এই সময়টিতে যেরকম স্বাস্থ্য হানির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেখানে পুষ্টি একটি অনেক বড় জায়গা নিয়ে আছে, যে আসলে পুষ্টিহীনতা বা সঠিক পুষ্টির অভাবেও আমরা এই মুহূর্তে অনেক সমস্যায় পড়ে থাকি। যে আমরা এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো বা এই বিষয়গুলি আপনার কাছ থেকে জেনে নিব। তার আগে প্রথমে আমরা একটু আপনার কাছ থেকে আপনার পরিচয় এবং আপনার কর্মক্ষেত্র সম্বন্ধে আমরা জানতে চাচ্ছিলাম। আমি প্রথমেই আসলে physionews24.com কে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে এটা একটা খুব টাইমলি ইনিশিয়েটিভ, কারণ আপনারা জানেন যে সবাই লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, আপনি যেই টার্ম ইউজ করেন না কেন, তো আমার মনে হয় এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারি এবং আসলে এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে যে আপনি পাবলিক হেলথ বলেন বা যে কোনো একটা প্যান্ডেমিক বা এন্ডেমিক যে কোনো সিচুয়েশনই বলেন, এটাকে অনেকটা ফার্স্ট স্টেপ হিসেবে ধরা হয়। যে পাবলিক যদি অ্যাওয়ার না হয় তাহলে আসলে কোনো পাবলিক হেলথ স্ট্র্যাটেজি আসলে খুব একটা সাকসেস হয় না। তো আমি আসলে বেসিক্যালি ফিজিওথেরাপিস্ট। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটা নিটন নামে পরিচিত, তো সেখান থেকেই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ঢাকা ইউনিভার্সিটির যে কোর্স, সেখান থেকে পাশ করেছি 2007। দেন হচ্ছে 2010-এ আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে এমফিল করেছি। এটা মূলত ছিল নরওয়ে ইউনিভার্সিটি অফ অসলোর সাথে কোলাবোরেশনের একটা প্রোগ্রাম। দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল রান বাই বাংলাদেশ আর্মি, এখান থেকে আমি 2019-এ আমার ডক্টরেট ডিগ্রি, যেটা পিএইচডি, সেটা শেষ করলাম। তো আসলে আছি গবেষণা নিয়েই, আর কারেন্টলি কাজ করছি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো রাইট নাও আসলে এখন আছি নেদারল্যান্ডে, আমস্টারডামে। মূলত আসলে এখানে একটা কনফারেন্সে স্পিকার হিসেবে এসেছিলাম। তো এখন করোনা ভাইরাসের কারণে আসলে আটকে আছি। তো আমার মনে হয় ইন সামারি মনে হয় আমার পরিচয় আপনারা পেয়ে গেছেন। জি অবশ্যই, থ্যাংক ইউ। আমরা কিন্তু দর্শক ইতিমধ্যে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রতিদিনের মতোই আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং আমরা প্রতিটি পর্বে যেহেতু একজন করে ডিফারেন্ট ডাইমেনশন থেকে একজন করে চিকিৎসককে নিয়ে আসি, তো আজকেও সেরকম আমাদের সাথে রয়েছে একজন চিকিৎসক, তিনি নেদারল্যান্ডস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমরা কথা বলছি খাদ্য, পুষ্টি এবং গবেষণা নিয়ে। এবং এই মুহূর্তে আসলে এই জিনিসগুলো জানা আমাদের জন্য খুবই দরকারি বা খুবই প্রয়োজনীয়। এবং একই সঙ্গে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। এই লাইভে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্যটি দেওয়ার জন্য। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তারা আমাদেরকে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। জি, আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে তো আসলে পুষ্টির একটি ব্যাপার থাকে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে পুষ্টির একটি সম্পর্ক রয়েছে। কারণ মানুষ এই মুহূর্তে, যেহেতু আমরা করোনার ভয়ে আক্রান্ত, যেরকম মানসিক প্রেশারের কারণে আমরা বুঝি যতটুকু যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হ্রাস পায়, বাট এর থেকেও বড় একটি অংশ জুড়ে থাকে কিন্তু আমাদের সঠিক পুষ্টি। সঠিক পুষ্টির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং আমরা আসলে মনে হচ্ছে আরো হয়তো বা দ্রুত কোনো অসুখ বা কোনো এই ধরনের সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনার পরামর্শ এবং সাজেশন কি? ধন্যবাদ ফর নাইস কোশ্চেন। অ্যাকচুয়ালি
এখন তো সবাই, আমি যতটুকু এখান থেকে নিউজ পেপারে দেখেছি, বাংলাদেশে এই আসলে ভাইরাসটা হচ্ছে, করোনাটা অনেকে মনে করে যে এটা হচ্ছে যে এখন একদমই বোধহয় নতুন, আসলে তা না। করোনাটা হচ্ছে এটা একটা টাইপ, যেটা যেটা নোভেল নামে এখন আখ্যায়িত করা হচ্ছে। নোভেল মিনস হচ্ছে নিউ অথবা আননোন, কিন্তু এর হচ্ছে আগেও ছিল। যেরকম আপনি যদি 2002 তে ধরেন, তখন ছিল সার্স, মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এরপরে 2012-এ কিন্তু এটার নাম আসলো কি এমইআরএস, মাস, মূলত হচ্ছে মিডল ইস্টে এটা দেখা গেল রেসপিরেটরি সিনড্রোম। এখন যেটা হয়েছে যে সার্স CoV-2, মানে নামটা আসলে কেন আসলো, যেরকম আপনি দেখে থাকবেন এই ডিজিজটা কিন্তু দেখা দিয়েছে চায়নার উহানে, হ্যাঁ, এবং সেটা কিন্তু ডিসেম্বরে মানে মূলত 31 তারিখে। কিন্তু আপনার কি বলে, ভাইরাসটা কিন্তু আইডেন্টিফাই করেছে 2020-তে, জানুয়ারিতে, যার জন্য কিন্তু নামটা হচ্ছে কি SARS-CoV-2, টু মিনস হচ্ছে 2020। ইভেন ভাইরাসটা হচ্ছে কি কোভিড-9, রাইট? COVID, দ্যাট মিনস হচ্ছে CO ফর করোনা থেকে CO, and ভাইরাসে VI, আর D ফর ডিজিজ, and 19 দ্যাট মিনস 2019, মানে 2019 এটা হচ্ছে নামকরণ হয়েছে। এই থেকে কিন্তু কোভিড-19। তো অনেকে কোভিড-19 হচ্ছে ডিজিজ, SARS-CoV-2 হচ্ছে ভাইরাস। তো অনেকে দুটাকে এক করে ফেলে, আসলে দুটো এক না, একটা ডিজিজ, একটা হচ্ছে এজেন্ট ভাইরাস। তো যাই হোক, এখানে যেটা হয়েছে যে মূলত হচ্ছে আপনি যদি এখনো আসলে এই বিষয়টা এত কুইক এটা ঘটে গেছে যে এটা নিয়ে কিন্তু এখন ওইভাবে রিসার্চ ট্রাই করা হচ্ছে। আপনার নিউজ পেপারে দেখবেন প্রায় ভ্যাকসিনকে মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা বিভিন্ন ট্রায়াল দেওয়া হচ্ছে। কিন্তু মানে ভ্যাকসিন তো দিস দ্য লেন্দি প্রসেস, এটা আপনার শর্ট টার্মে তো আসবে না। এটা অনেক দেশে অনেকভাবে ট্রাই করতেছে। কিন্তু এইখানে মূল যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে যারা মারা যাচ্ছে, মানে এদের সেগমেন্টটা যদি আপনি অ্যানালাইসিস করেন, কি দেখবেন, ম্যাক্সিমাম হচ্ছে এজড পপুলেশন। হ্যাঁ, ভ্যারিয়েশন আছে, বাট ম্যাক্সিমাম এজড, অ্যাবাভ 50, 60, 70 এরকম। কেন? কারণ এই এজ গুলোতে ইমিউনিটি আস্তে আস্তে কমতে থাকে, রাইট? ইমিউনিটি, এবং দেখবেন আপনি অ্যাডাল্ট যারা, এদের এদের পার্সেন্টেজ কিন্তু কম, বিকজ এদের হচ্ছে কি ইমিউনিটিটা এমনি ন্যাচারালি বেশি থাকে। তো সুতরাং ইমিউনিটি আপনাকে বাড়াতে হবে, কি করতে হবে? ইমিউনিটিতে আপনার ফার্স্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবার ইনটেককে গুরুত্ব দিতে হবে, প্রোটিন। এখন এখানে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে প্রোটিন কিন্তু আমাদের দেশে যেগুলো আছে, আমরা সাধারণত, আপনি যদি একটু গ্রামাঞ্চলে যান, ওনাদেরকে যদি বলেন যে আপনি একটু মাছ, মাংস, ডিম, দুধ বেশি খাবেন বা এরকম, ওনারা কিন্তু বলে যে আমি মাংস কিভাবে কিনবো, অনেক টাকা, 500 টাকা কেজি গরুর মাংস বা মুরগি এরকম, বা মাছও তো হয়তো দাম। কিন্তু দেখেন আসলে যতটা না ফাইন্যান্সিয়াল কন্ডিশন এর সাথে ইনভলভ, তার থেকে বেশি কিন্তু হচ্ছে নলেজ। কিভাবে? আপনি দেখেন যে একটা ডিম কিন্তু অনেক দামি না, একটা একটা মুরগি, হাঁসের ডিম যাই বলেন, এটা তো অনেক দাম না, এবং এটা কিন্তু গ্রামাঞ্চলে আমার মনে হয় খুবই অ্যাভেলেবল এবং অ্যাফোর্ডেবল বোথ। তো এখানে যেটা দেখা গেছে যে যদি আপনি ডিম ইনটেক করেন, এবং ডিমটাকে বলা হচ্ছে, আমরা বলি 100% বায়োলজিক্যাল ভ্যালু, মানে আপনি যতটুকু খাবেন টোটালটাই অ্যাবজর্পশন হবে, এবং এটা কিন্তু দামও কম। তো আপনি সব দিক দিয়ে চিন্তা করলে আপনি কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ডিম কিন্তু একটা খুব ভালো ফুড হিসেবে আপনাকে কাউন্ট করা যায়। আপনি যদি এটাকে দাম হিসাব করেন বা অ্যাভেলেবিলিটি সব দিক দিয়ে, আপনাকে একদম গরুর মাংসই খাইতে হবে বা মুরগির মাংস বা অনেক মাছ এরকম না কিন্তু। এবং এনিম্যাল থেকে যে প্রোটিন গুলো সাধারণত আমরা পাই, এগুলোকে আমরা বলি ফার্স্ট ক্লাস প্রোটিন, মানে এগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত সবার আগে। ইভেন আজকে আমি নিউজ পেপারে দেখলাম যে ইউএসএ কোন কোন স্টেটে দুধ বা ডিম এগুলো ফেরত দিচ্ছে, আজকে দেখলাম, এই জাস্ট মনে হয় হাফ অ্যান আওয়ার আগে এরকম আর কি। এটা হচ্ছে যে কেন যে ফেরত দিচ্ছে, হচ্ছে এটা ক্যারি করার মতো ওইভাবে আসলে এটা এখন নাই, ইউএসএ অবস্থা তো আপনি জানেনই। সেকেন্ড হচ্ছে, আমরা যদি বাই চান্স আপনি এগ পেলেন না বা মাছ মাংস এরকম, আমরা কিন্তু যেটা কমন, ডালে ভাতে বাঙালি একসময় বলা হতো, বা এখন বলা হয়, একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি। আপনার এই ডালটাও কিন্তু প্রোটিন, এবং এটাকে আমরা যদিও বলি সেকেন্ড ক্লাস প্রোটিন, এবং দুটো সেকেন্ড ক্লাস প্রোটিন মিলে একটা ফার্স্ট ক্লাস প্রোটিনের হচ্ছে সমকক্ষ হয়। তো আপনি এই ডাল এবং ডিম, আমার মনে হয় এটা বাংলাদেশের সব জায়গায় এখন পর্যন্ত অ্যাভেলেবল। তো এইগুলো একটু ইনটেক, রেগুলার ইনটেক করলে এগুলো দামও বেশি না, সহজলভ্য। সুতরাং আমার মনে হয়
এগুলোতে আপনি ইমিউনিটি পাওয়ার বা আমরা যেটাকে বলি হিমোগ্লোবিন ইনক্রিজ করা, ব্লাডের যে অন্যতম একটা কনস্টিটিউয়েন্ট। তো এইভাবে একটা সমাধান হতে পারে। আর একটা হচ্ছে যে আপনার আরো কিছু আছে, আপনার ভিটামিন সোর্স। সবার প্রথমে বলতে হবে ভিটামিন সি, এবং আমার মনে হয় এটা অ্যাভেলেবল আমাদের দেশে। ভিটামিন সি আমার মনে হয় আপনি যদি ভেজিটেবল ধরেন, গ্রিন ভেজিটেবল, সেখান থেকেও আসে। আবার যদি আপনি সাইট্রাস ফুড যেগুলো, এগুলো আমার মনে হয় এখনো অ্যাভেলেবল। জাস্ট হচ্ছে অ্যাওয়ারনেস দেওয়া, মেসেজ গুলো দেওয়া কমিউনিটিতে যে অনেক দামি খাবার দরকার নেই। আমাদের আশেপাশে যেই ইভেন আমি আপনাকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি একটা প্রজেক্টে কনসালটেন্ট ছিলাম, তখন বরিশাল পটুয়াখালীতে আমি ভিজিট করেছি, ওই দুইটা ডিস্ট্রিক্ট। তো ওখানে গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম, বিশেষ করে যারা উইমেন, আমি বলতে পারেন মাদার, এদের হচ্ছে কি, এদের একটা কমন সিমটম হচ্ছে কি তাদের হাত পা জ্বালা যন্ত্রণা করে, খুবই কমন। আমার মনে হয় আপনি গেলেও এই একই সিমটমই দেখতে পাবেন। তো পরে দেখা গেল যে এরা যেটা করে, এদেরকে যখনই বললাম সমাধান তো আপনার বাড়িতেই আছে, তো সবাই মোটামুটি একটু আশ্চর্য যে কিভাবে আমার বাড়িতে কিভাবে সমাধান আছে। আমি দেখলাম বরিশাল অঞ্চলে কিন্তু অনেক বাড়িতেই দেখা গেছে আমড়া গাছ আছে, দেখেছেন মনে হয়, আমি দেখলাম যে, কিন্তু তারা এটা খায় না, তারা এটা খায় না। তা আমি বললাম যে আপনি এই যে আপনার দেখি যে মুরগিও পালতেছেন, আপনি একটা ডিম খান আর খাওয়ার পরে একটা করে আমড়া খান। কারণ যে কোনো প্রোটিন খাওয়ার পরে যদি ভিটামিন সিটা খাওয়ানো হয়, তাহলে প্রোটিনটা অ্যাবজর্পশন হয় খুবই ভালো, কাজে লাগে ভালো। কিন্তু দেখা গেছে তারা এটা না খেয়ে যেটা করতেছে, হয়তো দিন দিয়ে ভাত খেয়েছে, এরপরে যারা খায় চা, চা সাধারণত চা খায়। এই প্রোটিনের সাথে আবার চা কফির কিন্তু আবার একটা খুব, মানে কি বলবো এটাকে, খুবই খারাপ একটা সম্পর্ক, একজন আরেকজনকে অ্যাবজর্পশন হতে দেয় না। তো এই তো দেখেন, মানে মেসেজ ক্লিয়ার, একদম সিম্পল জিনিস। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ভিটামিন সি এবং এদিকে প্রোটিন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেক স্ট্রং করতে পারেন। আমার মনে হয় আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই মেসেজটা হয়তো অনেকে জানেনও, আমি জাস্ট এটা রিপিট করলাম। তো এইভাবে ইয়েটা বাড়ানো যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার বাসায় যাওয়া বয়স্ক লোকজন আছে, বিশেষ করে অনেকে বাবা মা বা দাদা দাদি বা নানা নানি এরকম যারা আছে, এরা কিন্তু ভালনারেবল। হ্যাঁ, এদের দিকে একটু স্পেশালি নজর দিতে হবে এই পিরিয়ডটাতে। কারণ এমনি হচ্ছে ওনাদের এজিং প্রসেসের কারণেই তাদের হচ্ছে কি, তারা হচ্ছে আন্ডার নিউট্রিশনে ভোগে। তাদের কিন্তু আপনি দেখবেন যে আপনি যেভাবে খাবারটা আপনার কাছে যে টেস্টটা লাগবে, তার কাছে কিন্তু দেখবেন যে সে বলতেছে আমার খেতে ইচ্ছে করে না, বা তার স্বাদটা, খাবারের যে টেস্ট, এটা কমে গেছে। সুতরাং তাদের প্রতি একটু স্পেশাল কেয়ার দেওয়া দরকার। কিন্তু আবার দেখেন তারা যদি অসুস্থ হয়, মানে তাদের কিন্তু অবস্থাটা আরো খুব দ্রুত ক্রিটিক্যাল স্টেজে চলে যায়। আমি আপনাদেরকে নেদারল্যান্ডের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। এখানে যারা, এখানে লোকজনের লাইফ স্প্যান অনেক বেশি, অ্যারাউন্ড 85-90 এরকম। এবং এখানে কিন্তু যারা মারা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে এজড পপুলেশন, মানে অ্যাবাভ 70-80 এরকম, এদের পার্সেন্টেজটা বেশি। শুধু এটা না, এই আপনার এই এজের সাথে যাদের কোমরবিডিটি আছে, যেরকম ডায়াবেটিস বা অন্যান্য হার্ট ডিজিজ, এদের ইয়েটা কিন্তু বেশি। আলটিমেটলি আপনার যদি কনক্লুশনে আসেন কি হচ্ছে, যে আপনি যদি আন্ডার নিউট্রিশনে ভোগেন, তো তাহলে আপনার চান্স বেশি। তা আমি মনে হয় অনেক ডিটেলসে বলে ফেলছি। সেটি আসলে আমাদের জানাও প্রয়োজন আছে, আর এই মুহূর্তে আসলে আমরা জানার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটি। আবারও সকলকে মনে করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। তো আপনারা আপনাদের প্রশ্ন, মতামত অথবা আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমরা বুঝবো যে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা, আরো কোনো কিছু জানার আছে কিনা। জি, যেমনটি আপনি বলছিলেন প্রোটিনের কথা, তো অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা প্র্যাকটিস করতে গিয়ে যেমন অনেক সময় সাজেশন দিই, এমনকি আদার্স হেলথ স্পেশালিস্টরা সাজেশন দিয়ে থাকে যে যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, বিশেষ করে বা যেটা আপনি বলছিলেন যে হাত পায়ে জ্বালা পোড়া বা সকালবেলা উঠে পায়ের তালু জলে, এটা খুব কমন, আমরা একটা সিনারি দেখি সব জায়গাতে। সেক্ষেত্রে অনেক সময় বলা হয় ডাল বা শস্য জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করার জন্য। তো এই যে এজি পার্সনরা যদি এই মুহূর্তে তারা খুব বেশি এই ধরনের খাবার নিতে থাকে, বিশেষ করে শস্য জাতীয় বা ডাল, সেক্ষেত্রে কি তাদের এই ব্যথাটি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে না? ওকে, হ্যাঁ আমি বলি, আপনি যেটা বলছেন ইউরিক অ্যাসিড রাইজ করে, যাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস, মানে মেডিকেল ভাষায় গাউটি আর্থ্রাইটিস, ওখানে কিন্তু বলা আছে যে যাদের এটা অলরেডি ডায়াগনোস কেস তাদের হচ্ছে এগুলো না খাওয়া, কিন্তু জেনারেল পিপল খেতে পারবে না এটা কিন্তু বলা নেই। যাদের অলরেডি ডায়াগনোস হয়ে গেছে এদের হচ্ছে সিলেক্টেড কিছু খাবার নিষেধ করা হয় যেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে।
হ্যাঁ, যেরকম বলা হচ্ছে যে কি বলে ছোলা জাতীয় খাবার বা ডাল জাতীয় খাবার। হ্যাঁ, আপনার প্রত্যেক কিছুই তো কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকবে, যেরকম আপনি যাদের কিডনি প্রবলেম আছে এদেরও অনেক সময় ডাল খেতে নিষেধ করা হয়, অনেক রকম ডাল এবং কিছু কিছু ফ্রুটসও নিষেধ করা হয়। বাট হচ্ছে যে আপনার আপনার আরেকটা ইয়ে হচ্ছে যে হাত পায়ে জ্বালা যন্ত্রণা, এটা যে শুধুমাত্র ইউরিক অ্যাসিড বাড়বে বাড়বে এরকম না, এখানে আরো অনেকগুলো কজ আছে। আপনার যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, দেন যদি হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু এগুলো হতে পারে। তো আপনার আপনি যেটা বলছেন ওটা ওটা জাস্ট ওয়ান সাইডেড, সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আসলে আছে। আপনাকে একটা রিসার্চের তথ্য দেই, সেটা হচ্ছে একবার বাংলাদেশে একটা গার্মেন্টস এ রিসার্চ করা হয়েছিল। সেটা হচ্ছে যে আপনি দেখবেন গার্মেন্টস শ্রমিকরা কিন্তু কঠোর পরিশ্রম করে এবং তাদের কিন্তু আমি আমি নিজ চোখে দেখেছি যে টিফিন পিরিয়ডে তারা খুব দ্রুত বাসায় যায় এবং খুবই দ্রুত আবার অফিসে আসে। হ্যাঁ, তো এদেরকে যখন একটা রিসার্চ করতে হলে তো গার্মেন্টস অথরিটিও অনেক পারমিশন নিতে হয়। তো তাদেরকে শেষ পর্যন্ত মানে বোঝানো সক্ষম হয়েছে যে যদি আপনি এই যারা আপনার যারা স্টাফ আছে এদেরকে এদের মধ্যে অসুস্থতা হয় কেমন, তো তখন উনি বলবো যে আসলে এরা তো প্রায় অসুস্থ হয়। তো এরা অসুস্থ হয়ে কি আপনার কি হয়, তাহলে তো ছুটি নেয় অথবা কাজে আসে না, এতে তো আপনার প্রোডাক্টিভিটি লস হয়। এদেরকে যদি দেন জিজ্ঞেস করা হয় এদের কমন অসুবিধাটা কোথায়, কারণ ম্যাক্সিমাম হচ্ছে টায়ার্ড হয়ে যায়। দ্যাট মিনস কি হিমোগ্লোবিনের ঘাটতি, ডেফিসিয়েন্সি ঘাটতি। তো তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টাফকে দুপুরে একটা করে এক্সট্রা ডিম দেওয়া হলো। হ্যাঁ, এক্সট্রা ডিম, মানে এটা গার্মেন্টস অথরিটির পক্ষ থেকে। ইভেন দেখা গেছে যে তার 1 মাস পরে টেস্ট করে দেখা গিয়েছে যে তার 1% হিমোগ্লোবিন প্রত্যেকে বেড়েছে, যাদের 9 ছিল 10, 10 ছিল 11 এরকম, এবং তাদের প্রোডাক্টিভিটিও বেড়ে গেছে। হ্যাঁ, তো এই যে মানে এই ইয়ে থেকেই বললাম যে আসলে যদি আপনি নিউট্রিশনে যদি এটাকে কি বলে ইনভেস্ট করেন, এটা ডেফিনেটলি আপনাকে রিটার্ন দিবে। যে সেটি আর এই মুহূর্তে আসলে সেই ইনভেস্টটা হয়তো বা আমাদের জন্য আরো অনেক বেশি দরকার এই মুহূর্তের ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে সুস্থ থাকার জন্য। আর সেটি অবশ্যই আমরা যেটি বলি যে অনেকেই এই ছুটি বন্ধ পেয়ে অনেক রেড মিট তারা কালেক্ট করে রেখেছেন তাদের বাসায়, অনেক হেভি মিল তারা নিচ্ছেন। তো সেটির ব্যাপারেও কিছু জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে আসলে এই মুহূর্তে তাদের এই ধরনের ভুঁড়ি বোঝের অনেকেরই আয়োজন অনেকের বাসায় চলছে, যেহেতু তারা ছুটি পেয়েছে এই সময়টিতে, সেটি আসলে কতটুকু ঠিক বা সেটি উচিত কিনা। আর এই উত্তরটিতে যাওয়ার আগে আবারও সকলকে মনে করিয়ে দিচ্ছি যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা আপনাদের মতামত আমাদেরকে জানান, এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু মতামত পেয়েছি এবং আমাদের সাথে ফিজিও নাজমুল হুসেন উনি আপনাকে স্বাগত জানিয়েছেন এবং আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা প্রস্তুতির উত্তর জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আসলে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন দুটোই কিন্তু সমস্যা। এটাকে আমরা বলি ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। এই যারা এক্সেস খাবারগুলো নিচ্ছে বা এই টাইমে এক্সেস খাচ্ছে, এবার কিন্তু ওভার নিউট্রিশনে ভুগবে। এবং আপনি জানেন যে আন্ডার নিউট্রিশন যেরকম সমস্যা, ওভার নিউট্রিশন হচ্ছে আমরা যেটাকে বলি, আপনি শুনবেন এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে কিন্তু এর প্রিভ্যালেন্স খুব হাই, শুধু বাংলাদেশ না অনেক দেশেই। তো আপনি ওভার নিউট্রিশনের ফলে হচ্ছেটা কি, আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে পড়বেন। দেন আপনি এখন তো ঘরে থাকতেছেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও নিশ্চয়ই কম অনেক। হ্যাঁ, তবে একদিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, আরেকদিকে আপনি ইনটেক করতেছেন বেশি, আপনি তো স্বাভাবিক ওভারওয়েট হবেন। ওভারওয়েট থেকে হয়তো ওবেজের দিকেও যেতে পারেন। আর ওভারওয়েট এবং ওবেজ দুটোই হচ্ছে আপনার ডায়াবেটিস বলেন, হাইপার টেনশন বলেন, কার্ডিয়াক ডিজিজ বলেন, স্ট্রোক বলেন, ক্যান্সার বলেন, সবকিছুর মূলে কিন্তু হচ্ছে এগুলো। তো সুতরাং আমার মনে হয় ওভার নিউট্রিশনের দিকে বা ওভার ফুড ডিপোজিশনের থেকে আসলে যার যতটুকু দরকার ব্যালেন্স ফুড, আমরা যে টার্মটা ইউজ করি ব্যালেন্স, এটাতে থাকলে আমার মনে হয় বেস্ট। সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ, এই সময় আসলে মানুষের কি ধরনের ফুড হ্যাবিট থাকা উচিত? ফুড হ্যাবিট ডেফিনেটলি তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা ব্যালেন্স আছেই। যেরকম আমরা 60 to 80% বলি যে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য, দেন হচ্ছে প্রোটিন 20-25%, দেন ফ্যাট, দেন মিনারেল এন্ড ভেজিটেবল তো আছে। তো আপনাকে যদি সিম্পলি আমি বোঝাই যে আমরা যদি বলি একটা আপনি প্লেট হিসাব করেন সহজে মনে রাখার জন্য, একটা প্লেট হিসাব করবে, প্লেটের অর্ধেক হয়তো আপনার কার্বোহাইড্রেট থাকতে পারে, সেটা ভাত, রুটি যাই হোক না কেন, আপনি যেটা আপনার জন্য অ্যাভেলেবল বা আপনি যেটা প্রিফার করেন, ভাত, রুটি। হ্যাঁ, ব্যতিক্রম থাকবে বাট অ্যাজ এ হোল এটাই হচ্ছে।
দেন হচ্ছে ওখানে একটা ডিম বা একটা মাছের টুকরো রাখতে পারেন, মানে দ্যাটস হচ্ছে প্রোটিন সোর্স। যদি না হয় অন্তত ডাল, মানে যদি এটা না হয় দেন হচ্ছে আপনি মিক্সড ভেজিটেবল এটা রাখতে পারেন। এটা হতে পারে লিফি এবং নন লিফি। লিফি মিনস হচ্ছে যেটাকে আমরা শাক বলি, শাক আর কি। আর একটা হচ্ছে সবজি যেটা মানে পাতা নেই, নন লিফি, এগুলো রাখতে পারেন। দেন হচ্ছে আপনি একটা ফ্রুটস রাখতে পারেন। আমার মনে হয় দ্যাটস এনাফ। আর শেষে তো অবশ্যই আপনি পানি বা এরকম ইনটেক করবেন, পানি তো থাকবেই। তো আমার মনে হয় এগুলোই এনাফ। এখানে যে একদম আপনি বাসায় বসে আছেন অনেক বেশি খেতে হবে এরকম না, বরঞ্চ আমার মনে হয় যে আপনি একটু যদি খাবারে যেন খাবার সবগুলো উপাদানই থাকে, এটাই সবচেয়ে বেস্ট। তবে এটা ডিপেন্ড করবে, কিছু ব্যতিক্রম থাকবে, যেরকম এই সময় যদি কোনো প্রেগনেন্ট উইমেন থাকেন, গর্ভবতী মহিলা, তো তাদের তো খাবার নর্মাল একটু বেশি লাগে। এবং কোনো মা যদি বাচ্চাকে দুধ পান করান, আমরা যেটাকে বলি ল্যাকটেটিং মাদার, তো আসলে এইখানে কিন্তু আমাদের একটা কনফিউশন আছে যে আমরা সবসময় গুরুত্ব দিই কাদের, প্রেগনেন্ট উইমেনদের, মানে গর্ভবতী। কিন্তু আপনি যে আশ্চর্য হবেন যে গর্ভবতী মহিলার থেকে কিন্তু যেই মাটা হচ্ছে বাচ্চাকে দুধ দেয়, মানে দুধ পান করায়, সেই মায়ের কিন্তু এনার্জিটা বেশি দরকার, খাবারটা বেশি দরকার। কিন্তু দেখা গেছে যে যাবতীয় ফোকাসিং হচ্ছে যখন প্রেগনেন্সি পিরিয়ড, আফটার ডেলিভারি দেখা গেছে মায়ের প্রতি আর কোনো গুরুত্ব নাই। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, আমরা সাধারণত কি বলি যে গর্ভবতী মহিলারা এক মুঠ বেশি খাবেন, অথবা 3 বারের জায়গায় 4 বার খাবেন সহজে মনে রাখার জন্য। কিন্তু যেই ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে যেটা হয়, আমরা বলি আপনি 2 মুঠ বেশি খাবেন, অথবা 3 বারের জায়গায় 5 বার খাবেন। এরকম আর কি নিউট্রিশনের মেসেজ গুলো হওয়া উচিত স্পেসিফিক, এক একটা গ্রুপের জন্য এক এক রকম, এজ এ হোল না। সেটি আসলে ভুরিভোজ করার সময় এটি নয়, আমাদের সচেতন হওয়ার সময়, আমাদেরকে সুস্থ থাকার যুদ্ধের সময় আসলে। সেটি আমরা বুঝতে পারলাম আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এমডি তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এর সাথে আরেকটি জিনিস আসলে আমি জানতে চাচ্ছিলাম, সেটি হলো যে আপনি তো আসলে অনেকগুলো গবেষণা করেন, যেহেতু আজকে আমাদের টাইটেলটি তো আমরা কিন্তু পুষ্টি এবং গবেষণা শব্দটি রেখেছি, কারণ আমরা জানি আপনি অনেক ধরনের টপিক নিয়ে বা অনেক কিছু নিয়ে গবেষণারত অবস্থায় আছেন এবং অনেকগুলো ইতিমধ্যে সম্পন্ন করেছেন। তো সেক্ষেত্রে শিশুদেরকে নিয়ে আপনার কিছু গবেষণা ছিল আমরা জানি দেশের ভিতরে এবং হিস্ট্রাক্স এরিয়াতে। তো সেগুলো সম্পর্কে যদি কিছু বলতেন, এবং এর সাথে এই মুহূর্তে বাচ্চাদের নিউট্রিশন আসলে কি করা উচিত সেটিও। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আমি আসলে আমার নিজের যে রিসার্চ গুলো ছিল সেখান থেকে আমি শেয়ার করতে চাচ্ছি। বেসিক্যালি আমার স্পেসিফিক যে এজ বাচ্চাদের, এটা হচ্ছে 3 to 5 years, এদের নিয়ে আমি কাজ করি। এখন হয়তো মানে প্রশ্ন আসতে পারে যে 3 to 5 কেন, ওয়াই? এখানে আসলে ব্যাপারটা হচ্ছে প্রি স্কুল চিলড্রেন। আপনি দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম এনজিও গুলো বা সব জায়গা থেকে প্রায়োরিটি দেওয়া হয়, আমি অলরেডি বলেছি যে প্রেগনেন্ট উইমেন, মানে গর্ভবতী, এবং হচ্ছে বাচ্চা, মানে বাচ্চাটাও কি আন্ডার 2 বছরের নিচে। আপনি দেখবেন যতগুলো মেসেজ যে 6 মাস পর্যন্ত বুকের দুধ পান করান, বা সবগুলো মেসেজ কিন্তু আপ টু 2, হ্যাঁ, আপ টু 2 মানে জন্মের পর 2 বছর পর্যন্ত। এটাকে আমরা বলি ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড আর কি, আপ টু 2। কিন্তু এরপরে কি হয়, 2 বছর পরে যখনই একটা বাচ্চা কি করে, হাঁটে বা আস্তে আস্তে একটু সে খেলাধুলার দিকে যায়, দৌড়ায়, এইখান থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, মানে আমার শান্ত কি বলি 5 বছর বা 6 বছর এজে একটা বাচ্চা স্কুলে যায়। এই যে মাঝখানে যে 3টা বছর, এই 3টা বছরে কিন্তু প্রায়োরিটিটা কম দেওয়া হয়। তো আমার ফোকাসিংটা হচ্ছে এই জায়গাতেই, যে এই এজটাতে যদি ফোকাসিং না দেওয়া হয়, তাহলে এই বাচ্চাগুলো স্কুলে গিয়ে কিন্তু এদের আইকিউ এর সমস্যা হবে, ফিজিক্যাল গ্রোথের সমস্যা হবে, এদের লার্নিং ক্যাপাসিটি কমে যাবে, এরকম। তো এই জন্য এই এজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আমার স্টাডিগুলো ছিল মূলত চিটাং হিল ট্র্যাক্টস। এখন বলতে পারেন যে এটা কেন বেছে নিলেন চিটাং হিল ট্র্যাক্ট, বাংলাদেশে তো আরো অনেক জায়গা আছে। কিন্তু আসলে বাংলাদেশে মোরালেস 45, এখন এদেরকে বলা হয় ইথনিক কমিউনিটি, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী। যদিও এটা ডিবেট আছে, কেউ কেউ বলে ইন্ডাইজেনাস, কেউ কেউ বলে ট্রাইবাল। আসলে ইন্ডাইজেনাসটা মূলত হচ্ছে ইউএন থেকে ইউজ হয় বেশি, বাট আমাদের দেশের যে কনস্টিটিউশন এটা অনুপাত হচ্ছে ইথনিক কমিউনিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আসলে বাস করে হচ্ছে যে চিটাং হিল ট্র্যাক্টসে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি বা বান্দরবন। এবং এদের লাইফস্টাইল কিন্তু আমাদের যে মেইন স্ট্রিম পপুলেশন বেঙ্গলি, এদের থেকে একটু ডিফারেন্ট। এদের ফিডিং প্যাটার্নও ডিফারেন্ট।
হ্যাঁ, মানে আপনি আশ্চর্য হবেন, আমি যখন 2010-এ প্রথম রাঙামাটিতে যাই, আমার মূলত স্টাডিটা ছিল চাকমা বাচ্চাদের নিয়ে। আসলে আমি ওই এরিয়াতে জীবনে 2010-এ প্রথম গিয়েছি। তো গিয়ে আহ, আমি অনেক রিমোট জায়গাতেও গিয়েছি, যেটা আসলে সাধারণত আমরা ইমাজিন করতে পারি না যে কত রিমোটে তারা বাস করে। দেখা গেছে একটা পাহাড়ের উপর একটা ঘর, আবার ওখান থেকে অনেক দূরে যেতে হয় আর একটা ঘর। তো গিয়ে দেখলাম যে এই বাচ্চাগুলো প্রত্যেকের বাড়িতে আমলকি গাছ, এবং পাকা পাকা আমলকি, এবং বাচ্চারা এগুলো খাচ্ছে প্রচুর। আবার যদি আপনি রাঙামাটি শহরে আসেন, এখানে দেখলাম এখানে কিন্তু বেঙ্গলি কমিউনিটিও আছে। এই বাচ্চাগুলো কিন্তু ওটা কম খাচ্ছে, এরা বেশি খাচ্ছে চিপস বা অন্যান্য যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এই জাতীয় জিনিসগুলো। কিন্তু ইভেন আপনি এরপরে, তো তখনই আমার মনে হলো যে তাহলে তো নিউট্রিশনাল স্ট্যাটাস চেক করা দরকার। হ্যাঁ, এবং আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস যদি না জানতে পারেন, যদি এটা অনেকভাবে মেজার করা যায়, আপনি হাইট ওয়েট মেজার করতে পারেন, বায়োকেমিক্যালিও করতে পারেন, ক্লিনিক্যালি সাইন সিমটম দেখে করতে পারেন, হ্যাঁ, বা ফুড হ্যাবিট থেকেও আপনি বের করতে পারেন। তো বিভিন্ন ভাবেই করা যায়। তো দেন তখন আসলে স্টাডিতে তখনই আমার ইয়েটা ছিল যে তাহলে আমি এটা কম্পেয়ার করব, যে একই জিওগ্রাফিক্যাল লোকেশনে এরা বাস করতেছে, হ্যাঁ, সোসিও ইকোনমিক কন্ডিশনও মোরালেস সেম, তো তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসে কোনো ভ্যারিয়েশন আছে কিনা। কিন্তু শেষ পর্যন্ত যেটা পেলাম যে ইথনিক গ্রুপের যে বাচ্চাগুলো আছে, এগুলো ওবেজও না, ওভারওয়েটও খুব কম, এবং আন্ডার নিউট্রিশনও খুব কম, মানে ম্যাক্সিমাম হচ্ছে নর্মাল। বিকজ অফ কেন, তারা এই যে ন্যাচারাল যে ফুডগুলো, হ্যাঁ, উইদাউট মানে কি বলবো, কোনো কেমিক্যাল তো দূরের কথা, একদমই গাছ থেকে খাচ্ছে, হ্যাঁ, এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও খুব ভালো। তাহলে দেখে ছোট ছোট বাচ্চা পাহাড়ে উঠতেছে নামতেছে। তো এই জিনিসগুলোই হচ্ছে তাদেরকে বেঙ্গলি অন্যান্য ইয়ে থেকে আসলে অনেক বেটার রেখেছে। তো মূলত এটাই ছিল আমার রিসার্চ, এবং বেশ তাদের এবং কুকিং যে প্র্যাকটিসটা, সেটাও যেরকম আমরা সাধারণত কি করি, আমরা শাকসবজি একটু বেশি সিদ্ধ করি, কিন্তু ওদের দেখলাম যে আপনি এত ফ্রেশ, মানে আমি নিজেও খেয়েছি ওদের বাড়িতে, শুধু এটা দেখার জন্য যে ওদের কুকিং এটা যে কিভাবে রান্না করে। তো এই হচ্ছে তাদের ইয়েটা। আর এখান থেকে চাকমাদের নিয়ে যখন আমি কাজ করলাম, এরপর আসলে আমার ইন্টারেস্টটা গ্রো করলো, যে আমি আস্তে আস্তে এখানে যতগুলো কমিউনিটি আছে সবাইকে নিয়ে কাজ করবো। এবং আপনি হয়তো দেখে থাকবেন, আমি ফেসবুকে অনেক সময় শেয়ার করি, আমি এখনো কাজ করি, এবং আমার লাস্ট যে পিএইচডি যে স্টাডিটা ছিল সেটা ছিল মূলত বান্দরবনে। তো যেহেতু আমি রাঙামাটি খাগড়াছড়িতে অনেকদিন কাজ করছি, বান্দরবনে কম ছিল, দেন আমি বান্দরবনে হচ্ছে কাজ করলাম। এবং সেখানে হচ্ছে বান্দরবনটা চুজ করা এটাই কারণ, এটা হচ্ছে অনেক রিমোট ডিস্ট্রিক্ট, অনেক, মানে ঢাকা থেকে আপনি যদি চিন্তা করেন অনেক রিমোট, এবং এখানে প্রায় 11টা ইথনিক কমিউনিটি থাকে। যদিও আপনি রাঙামাটিটা হচ্ছে মূলত চাকমা বেস্ট, বাট বান্দরবনটা হচ্ছে মারমা বেস্ট, বাট আরো অন্যান্য উপজাতীয় আছে, চাকমা আছে, ত্রিপুরা আছে, তঞ্চঙ্গা আছে, মুরং আছে, এগুলো আছে। তো এখানে গিয়ে বান্দরবনে স্টাডিতে করে দেখলাম যে এই বেঙ্গলি যারা চাঁদপুর, চিটাগাং বা আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনেক বাঙালি পপুলেশন গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে, মানে থাকে। তো এটাই কম্পারিজন ছিল, এবং আপনি আশ্চর্য হবেন যে প্রোটিন ইনটেক, কার্বোহাইড্রেট ইনটেক, ফ্যাট ইনটেক, টোটাল ক্যালোরি ইনটেক, হাইট ওয়েট, সবগুলোতে স্ট্যাটিস্টিক্যালি হাইলি সিগনিফিকেন্ট ডিফারেন্স আসছে, হাইলি সিগনিফিকেন্ট। হ্যাঁ, তো এটাই যে হচ্ছে যে ন্যাচারালি ওরা যে খাবারটা খায় বা ওদের যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি বাচ্চাদের, এটাই আসলে ওদেরকে মানে অন্যান্য ইয়ে থেকে অনেক 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 ভালো, মানে ভালো স্টেজ আছে। তো এটাই ছিল মূলত আমার স্টাডি, এবং বেসিক্যালি আমি ওই ইয়েতে কাজ করতে খুব এনজয় করি, এবং এখনো সময় পেয়ে যাই আর কি। এবং আমার এই স্টাডি গুলো আর আমার পিএইচডি থেকে প্রায় 7টা স্টাডি ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হচ্ছে। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমাদের সঙ্গে আসলে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনিরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান অলিভ, আমাদের একজন ফিজিওথেরাপিস্ট, সিনিয়র ফিজিওথেরাপিস্ট। এবং আমাদের ভালো লাগে আসলে আমরা যখন দেখি আমাদের সিনিয়র ফিজিওথেরাপিস্টরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা আমাদের প্রোগ্রাম দেখছেন এবং তারা মতামত দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমাদের দুটি কোশ্চেন চলেও আসছে। একটি কোশ্চেন যেমন অলিভ, মনিরুজ্জামান অলিভ ডক্টর, উনি লিখেছেন বাংলাদেশের স্নাতক পর্যায়ের গবেষণার ইচ্ছা, পরিধি ও ক্ষেত্র খুবই সীমিত। স্নাতকোত্তরদের ফিজিওথেরাপির ক্ষেত্র থেকে সরে গিয়ে অনেকেই জনস্বাস্থ্য, সমাজ কল্যাণের দিকে ঝুঁকছে।
ট্রু ফিজিওথেরাপি পুনর্বাসন বিষয়ে গবেষণা প্রায় শূন্যের কাছাকাছি। আপনাদের মতে যারা গবেষণা জড়িত সমসাময়িক সকলকে জন্য একটি কমন প্ল্যাটফর্মে কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা যেখানে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন রিলেটেড গবেষণা কেন্দ্রিক কাজগুলো করা যায়? অনেক বড় প্রশ্ন। ওকে, প্রশ্নটা আসলে অনেকগুলো ডাইমেনশন আছে। আসলে জনস্বাস্থ্য তো ফিজিওথেরাপি বাইরে না, কারণ আপনি আন্ডার গ্রাজুয়েট কোর্সে আমি যতটুকু আমার মনে আছে সিলেবাসে কিন্তু আছে রিসার্চ মেথোডোলজি এবং একটা ডিজার্টেশনও জমা দিতে হয় আমার যতটুকু মনে আছে। তো আপনার এই গবেষণা হাত করে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্স থেকেই আছে। এখন কথা হচ্ছে যে এটা আপনি কতটুকু ফ্রুটফুল করতে পারেন বা করার মতো রিসোর্স আছে কিনা। তো আপনি এই আন্ডার গ্রাজুয়েট কোর্স থেকেই নলেজটাকে আপনার পাবলিক হেলথও কিন্তু অনেক বড় একটা এরিয়া, এবং আপনি আরেকটা সাবজেক্টও আছে কমিউনিটি মেডিসিন, তো আপনার পড়েই আসছেন একদম সম্ভব মেবি এটা ফার্স্ট ইয়ারেই আগে ছিল, এখন কোন যায় না, ফার্স্ট ইয়ার। তো আপনার তা আপনার এই পাবলিক হেলথের ওরিয়েন্টেশন তো আপনার ওইখান থেকেই, এটা তো বিচ্ছিন্ন কিছু না বা ডিটাচ কিছু না। তো আপনি এখান থেকে আবার রিসার্চ যে কম হচ্ছে তাও না, আপনি এখন তো ফিজিওথেরাপিতে মাস্টার্স কোর্স বা রিহ্যাবিলিটেশন সায়েন্সের মাস্টার্স কোর্স, এখন তো আমার মনে হয় এমপিটি বা এমএসসিপিটি যাই বলেন, এগুলো তো আমার মনে হয় অনেক বের হচ্ছে। তো আমার মনে হয় যে রিসার্চ যে থেমে আছে তাও না, ফিজিওথেরাপিতে তো অনেক রিসার্চ হচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে এগুলো কোয়ালিটি নিয়ে, এটা তো একদিনের ব্যাপার না, ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। আপনি দেখেন যদি সিলেবাস খেয়াল করেন বিডিএস বা বিপিটি বা এমবিবিএস বা হোমিওপ্যাথি বা মেডিকেল সায়েন্সের যতগুলো ব্রাঞ্চ বা নার্সিং যাই বলেন, আপনি দেখবেন যে এমবিবিএস কারিকুলামে কিন্তু রিসার্চ মেথোডোলজি নাই, এবং এটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে যে এটা ইনক্লুড করা দরকার। তা আমি মনে করি যে বিডিএস বলেন, বিডিএস এ তো একটা সাবজেক্টই আছে ডেন্টাল পাবলিক হেলথ, তো ফিজিওথেরাপিতে তো রিসার্চ মেথোডোলজি কমিউনিটি মেডিসিন এগুলো তো আছে। তা আমার মনে হয় যে বরঞ্চ রিসার্চের দিক দিয়ে আমার মনে হয় যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল চিন্তা করেন, আমার মনে হয় তো আমরা পিছিয়ে নেই, এটা হচ্ছে এক। আর সেকেন্ড হচ্ছে যে ফিজিওথেরাপিস্টের ভিতর থেকে এখন তো হায়ার এডুকেশন যাচ্ছে অনেকে। আমি আপনাকে মানে একজনের নাম আমি মানে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, ডক্টর জাকির উদ্দিন। আমার মনে হয় ম্যাকমাস্টার থেকে উনি পিএইচডি করেছেন, এবং আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো বের তো হচ্ছে, এবং আমার মনে হয় এখন অনেকেই পিএইচডি তে, এখন আমার জানা মতে মোর দ্যান 20 অলরেডি পিএইচডি তে এনরোল করে গেছে। তো মানে এই সিনারিও চেঞ্জ হয়ে যাবে, আমার পার্সোনাল আইডিয়া হচ্ছে চেঞ্জ হবে, তবে একটু সময় লাগবে ডে বাই ডে। যেরকম বেসিক্যালি আমি যখন 2010 থেকে রিসার্চের প্রতি ইন্টারেস্টেড হই, আমি কিন্তু আমার সামনে কাউকে ওইভাবে পাইনি মানে আমাকে গাইড করার মতো বাট আমি ইয়াং জেনারেশন বা এখন যারা খুবই ইয়াং এদের উদ্দেশ্যে বলতে চাই যে ওনাদের হয়তো এই সমস্যাটা হবে না। যতটুকু আমরা জানি হয়তো হয়তো গাইড করতে পারবো এই ব্যাপারটা। তো আমার মনে হয় ডে বাই ডে সিনারিও চেঞ্জ হবে এবং হচ্ছে। থ্যাংক ইউ। আমরাও আশাবাদী আসলে ডে বাই ডে চেঞ্জ হবে। ফিজিওথেরাপি এমনকি স্পেসিফিক ফিজিওথেরাপি রিলেটেড ফিল্ড গুলো নিয়েও গবেষণা হবে, এবং সেখান থেকে আমরা আসলে অনেক ভালো কিছু পাবো, ভালো কিছু জানতে পারবো। আসলে ওনার আমি হয়তো মনে নাই, এখন মনে আসছে যে সোশ্যাল কি সোশ্যাল ওয়েলফেয়ার, উনি বলেছেন। আসলে এটাও যদি চিন্তা করেন, এটাও কিন্তু আমাদের থেকে ডিটাচ কিছু না। আপনি দেখেন যে এজিং পপুলেশন বা যেটাকে আমরা বলি জেরিয়াট্রিক পপুলেশন, সেটা কিন্তু বাংলাদেশে অনেক এখন অনেক অনেক আমি মনে করি মেবি 6.7% অ্যারাউন্ড এরকম, এক্সাক্ট ফিগারটা মনে নেই। তো এবং এটা একটা ইয়েতে দেখা গেছে প্রজেকশনে যে 2020 বা 2050 মধ্যে প্রতি 4 জন বা 5 জনে একজন হবে হচ্ছে ওটা গ্রুপ, এরকম একটা মানে প্রেডিকশন আছে। তো এদের নিয়ে কাজ করতে গেলে এদের তো শুধু ফিজিক্যাল প্রবলেম ডিল করলেই হবে না, এদের সাইকোলজি, এদের সোশ্যাল, অনেক কালচারাল, অনেক ট্রেডিশনাল ব্যাপার থাকে, এগুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি শুধু কোয়ান্টিটির দিকে নজর না দিয়ে যদি ডেপথের দিকে নজর দেন, কোয়ালিটেটিভ ইনফরমেশনের দিকে, তো তাহলে আপনাকে এই নলেজগুলো আমার মনে হয় তো হেল্প হবে। তো সেদিক থেকে আসলে মূলত হচ্ছে কি যে ফিজিওথেরাপি মূলত শুধু অর্থোপেডিক, নিউরোলজি বা এইখানে সীমাবদ্ধ না রেখে নতুন নতুন উইং এ যাওয়া উচিত। আমি আপনাদেরকে বলতে পারি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি, এইটাকে এক্সপ্লোর করার খুব সুযোগ আছে বাংলাদেশে। গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি, দেন এই যে জেরিয়াট্রিক এখন যেটা আসতেছে, এটা এখন এই যে COVID-19 এর কারণে আমার মনে হয় যে ক্রিটিক্যাল কেয়ার ফিজিওথেরাপি বা আইসিইউ ফিজিওথেরাপি, এরকম অনেকের আইডিয়া ফিজিওথেরাপি ম্যাক্সিমাম কাজ করে কোন স্টেজে বা রিহ্যাবিলিটেশন, আসলে কিন্তু তা না।
আপনি অ্যাকিউট স্টেজেই হচ্ছে আপনি তো স্পোর্টসে কাজ করছেন, আপনি ভালো জানবেন স্পোর্টসে তো অ্যাকিউট ম্যানেজমেন্ট তো ফিজিও দেবে। তো আপনি এটা কিভাবে অস্বীকার করেন বা কিভাবে করেন যে অ্যাকিউটে ভূমিকাটা কম? বরঞ্চ অ্যাকিউট ইয়েতে তো আপনার অনেক ভূমিকা আছে। ইভেন আমি অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন একটা গাইডলাইন বের করেছে, আমি এটা গতকালকে দেখলাম, এবং তারা কিন্তু দিয়েছে যে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট ইন অ্যাকিউট সেটিং। তাহলে এই যে কোভিড ইয়েতে অ্যাকিউটে কিন্তু ফিজিওতে অনেক ভূমিকা আছে। তো সুতরাং আমার মনে হয় এটা খারাপ না, এটা আবার ডাইমেনশন বাড়াচ্ছে ফিজিওথেরাপি। তো আশা করি যে আমি এটা পক্ষে আর কি, আমি এটা বলবো যে হ্যাঁ এটা একটা ভালো দিক। অবশ্যই। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন সাব্বির আল মামুন এবং আবারও মনিরুল ইসলাম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে যে কথাগুলো বলছিলেন, যেমন আমিও কিন্তু কয়েকদিন ধরে আমাদের প্রোগ্রামে যেহেতু রেগুলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থেকে আমরা গেস্টদেরকে পিক করছি এবং তারা আমাদের সঙ্গে কথা বলছেন, তাদের ওখানকার সিনারি গুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। যেমন যেটি জানতে পারছিলাম যে বিশেষ করে ইউকে এর ক্ষেত্রে অনেকগুলো স্টেটই ওখানে ফিজিওদেরকে স্পেশালি এখন রিক্রুট করা হচ্ছে, যারা হয়তো গভর্নমেন্ট সার্ভিসে নাই তাদেরকেও রিক্রুট করা হচ্ছে শুধুমাত্র কোভিড-19 এর যে এমার্জেন্সি কিছু কিছু সার্ভিস গুলো দেওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে অবশ্যই আমাদের এখন এক্সপ্লোর করার অনেক কিছুই আছে, আমাদের দেশে এখনো অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই নতুন করে হয়তো বা ভাবার বা চিন্তা করার বা আবিষ্কার করার রয়েছে। তো আশা করি এগুলো একসময় হয়ে যাবে, আমরাও আসলে একটা সময় এভাবে করে সার্ভিস করতে পারবো দেশের জন্য, দেশের জনগণের জন্য। সকলকে সুস্থ রাখার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা আসলে প্রাইমারি কেয়ারের অনেকগুলো জায়গাতে আমরাও হাত বুলাতে পারবো, আমরাও আসলে আমাদের ভূমিকা রাখতে পারবো। যে একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে আপনার কোনো সাজেশন, কোনো পরামর্শ এই মুহূর্তে বাংলাদেশের সকল জনগণের জন্য, বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য? আমার মনে হয় প্রিভেনশন যেটা বলা হয়ে থাকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এইদিকে আসলে আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত যে যেন আমাদের পার্সন টু পার্সন কন্ট্যাক্টটা না হয়, যার জন্য যেটা বলা হচ্ছে স্টে হোম, বাড়িতে থাকার জন্য। তো আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট ডিসিশন, স্টে হোম, বাড়িতে থাকার জন্য, এবং যতটুকু সম্ভব সোশ্যাল যে কন্ট্যাক্ট গুলো এগুলো অ্যাভয়েড করা। দেন হচ্ছে যে কি বলবো, এজ এ ফিজিওথেরাপি প্রফেশনাল এবং পাবলিক হেলথ স্পেশালি যেটাই বলেন, তো এই যে এই সময়টাতে বাড়িতেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায়, আপনি যদি একটু সচেতন হন। ফিজিক্যাল, কারণ এটা আপনি দেখেন এই কোভিডের যদি ইম্প্যাক্টটা হিসাব করেন, শর্ট টার্ম বা লং টার্ম যে ইম্প্যাক্টে আপনি বলেন, এই বাড়িতে অনেক মানুষ এভাবে থাকার ফলে যেটা হচ্ছে এরপরে কিন্তু আপনার এই যে পেইন বা আর্থ্রাইটিস বা এই জাতীয় সিমটম গুলো কিন্তু এক্সাজারেট করবে যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে না থাকেন। তো সুতরাং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হবে অ্যাজ এ হোল জেনারেল পপুলেশন, দেন হচ্ছে যারা স্পেসিফিক্যালি পেশেন্ট, তো আমার মনে হয় এদের জন্য ফিজিওথেরাপিস্টরা সেটা স্কাইপে হোক বা সোশ্যাল মিডিয়া ইউজ করে হোক, যদি যতটুকু সম্ভব যদি তাদেরকে কোনো গাইডেন্স দেওয়া যায় বা কোনো অ্যাডভাইস দেওয়া যায়, অন্তত যেন তারা মেনটেইন করে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ফিজিওথেরাপিস্টের খুব ভালো ভূমিকা আছে, প্রিভেনশনের ক্ষেত্রেও আছে, এবং দেন হচ্ছে কিউরের ক্ষেত্রে তো আছে, আর রিহ্যাবিলিটেশন তো আছেই। আমার মনে হয় WHO যে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটিভ যে 4টা জায়গা আছে, তা আমার মনে হয় ফিজিওথেরাপিস্টরা প্রত্যেক জায়গাতেই কাজ করার স্কোপ আছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে আমরা কিছুটা হলো জানতে পারছি, আর কিছুটা হলো এই মুহূর্তের নিড গুলো আমরা পূরণ করতে পারছি। তারপরে সকলকে বলে রাখি, যেহেতু আমাদের প্রোগ্রামগুলো লাইভ প্রোগ্রাম, হয়তোবা কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু হতে পারে, কারণ যেহেতু এটি সেন্সর করার কোনো কিছুই নেই, এখানে আমরা সরাসরি যুক্ত হই আপনাদের সাথে। তো সেক্ষেত্রে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি বা কোনো ধরনের কোনো ভুল তথ্য যে থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সেটি আমাদেরকে জানাবেন, হয়তো আমরা সেটি রেফারেন্স সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের আজকের পরবর্তী লাইভ সন্ধ্যা 7টায় আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।